প্রিয় ছাত্ররা, পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আবার আমরা ক্লাসে ফিরে আসছি। তো আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, পি ব্লক এলিমেন্টস, পি ব্লক মৌলসমূহ। তো এই পি ব্লক এলিমেন্টস তোমরা 11এও পড়েছিলে, তবে সেখানে 13 গ্রুপ 13 এবং গ্রুপ 14 ছিল। তো এখানে আমরা বাকি যে গ্রুপগুলো আছে, পি ব্লকে মোট 6টা গ্রুপ ছিল, 13 থেকে 18 পর্যন্ত 6টা গ্রুপ ছিল। তার মধ্যে 13 এবং 14 তোমরা 11-এ পড়েছো। এখানে আমরা পড়ব 15 থেকে 18, 15, 16, 17, 18, অর্থাৎ 4টে গ্রুপ পড়ব। প্রত্যেকটা গ্রুপ স্টাডি করার পদ্ধতিটা মোটামুটি একই রকম, যে প্রথমে আমরা সেই গ্রুপের যারা সদস্য, যারা মৌল আছে, তাদের একটা সাধারণ বা কম্পারেটিভ স্টাডি করা হবে বিভিন্ন বিষয়ের, ভৌত ধর্মের উপর এবং রাসায়নিক ধর্মের। তারপরে ওই মৌলদের হাইড্রাইড যৌগ, অক্সাইড যৌগ এবং হ্যালাইড যৌগ সাধারণভাবে কিছু আলোচনা হবে। এরপর প্রত্যেকটা গ্রুপের যে প্রথম মৌল, তার কিছু অস্বাভাবিক আচরণ দেখা যায়, সেই অস্বাভাবিক আচরণের কারণ এবং কি কি অস্বাভাবিক আচরণ দেখা যায়, অন্যদের তুলনায় কি কি আলাদা আচরণ দেখা যায়, সেগুলো আমরা দেখব। আর সবশেষে ওই গ্রুপের একজন কি দুজন মৌলের কিছু যৌগ নিয়ে আলোচনা হবে, বা স্পেশালি তাদেরকে নিয়ে কিছু আলোচনা আছে। এইভাবে আমাদের আলোচনাটা শেষ হবে। তো গ্রুপটা যেভাবে আছে 15, 16, 17, 18, এদের ভলিউমটাও ঠিক ওই রকম। 15টা সবচেয়ে বড়, তারপরে 16 কিছুটা ছোট, তার থেকে 17 কিছুটা ছোট। সবচেয়ে ছোট গ্রুপ হচ্ছে 18, যেটা নিষ্ক্রিয় গ্যাস। তো যাই হোক, আমরা আলোচনা শুরু করি। তো এমনিতে পি ব্লক মৌলের যেটা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা হলো NS2 NP 1 থেকে 6। গ্রুপ 13-র ক্ষেত্রে NS2 NP1, 14-র ক্ষেত্রে NS2 NP2, 15-র ক্ষেত্রে NS2 NP3, 16-র ক্ষেত্রে NS2 NP4 এবং 17-র ক্ষেত্রে NS2 NP5 আর 18-র ক্ষেত্রে NS2 NP6। অর্থাৎ পি অরবিটালে 1 থেকে 6টা ইলেকট্রন ভর্তি হয়। তো পি ব্লক মৌল আমরা কাদের বলি? যাদের লাস্ট ইলেকট্রনটা পি অরবিটালে যায়, তারাই হচ্ছে পি ব্লক মৌল। তো এখানে দেখছি আমরা এসে দুটো ভর্তি থাকছে, পিতে 1 থেকে 6টা ভর্তি হচ্ছে, সেজন্য এরা সবাই পি ব্লক মৌল। তো যাই হোক, আমাদের প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গ্রুপ 15 মৌল। গ্রুপ 15 এলিমেন্টস। তো গ্রুপ 15 এলিমেন্টস কারা? দেখো, নাইট্রোজেন 7, ফসফরাস 15, আর্সেনিক 33, অ্যান্টিমনি 51 আর বিসমাথ 83। নাইট্রোজেনের যদি আমরা ইনার্ট কোর ব্যবহার করি, তাহলে হিলিয়ামের পরে 2s2 2p3, 7টা ইলেকট্রন এইভাবে। ফসফরাসের ক্ষেত্রে নিয়ন কোর যদি ব্যবহার করা হয়, 3s2 3p3। আর্সেনিকের ক্ষেত্রে আর্গন কোর যদি ব্যবহার করি, 3d10 4s2 4p3। অ্যান্টিমনির ক্ষেত্রে ক্রিপ্টন কোর যদি ব্যবহার করা হয়, 4d10 5s2 5p3। আর বিসমাথের ক্ষেত্রে জেনন কোর 4f14
5d10 6:650। তাহলে প্রত্যেকের বাইরের পক্ষে কটা করে ইলেকট্রন থাকছে? 5টা করে ইলেকট্রন থাকছে। সেই জন্য এরা 10 প্লাস 5 15 নম্বর গ্রুপে আছে। তো এখন এদের সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম কথা, এদের সোর্স। এই যে মৌলগুলো আছে এদের মধ্যে দু একজনের সোর্স হিসেবে আমরা কয়েকটা যৌগের নাম লিখবো। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেন তো অ্যাটমসফিয়ারে মেইনলি আছে, অ্যাটমসফিয়ারে আছে, কিন্তু অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে আমরা তো সরাসরি কাজে লাগাতে পারি না, অসুবিধাজনক। এছাড়া তোমার আর্থ সারফেসে কিভাবে আছে? চিলি সলফিটার একটা যৌগ আছে যার নাম হচ্ছে NaNO3। এটা নাইট্রোজেনের একটা যৌগ। ইন্ডিয়ান সলফিটার, KNO3, এটা একটা নাইট্রোজেনের যৌগ। অর্থাৎ নাইট্রেট সল্ট হিসেবে আমরা প্রকৃতিতে নাইট্রোজেনকে পাই। ফসফরাসের ক্ষেত্রে ফসফরাইট, যার ফর্মুলা হলো Ca3PO4। খনিজ পদার্থ হিসেবে ফসফরাইট হিসেবে পাওয়া যায়। এছাড়া হাড়ে, জীবজন্তুর হাড়ে ফসফরাস থাকে, দাঁতের এনামেলে ফসফরাস থাকে ইত্যাদি। এগুলো হচ্ছে সোর্স। বাকি সোর্স আমাদের অত জানার দরকার নেই, দু একটা আমরা এই খনিজ পদার্থের নাম জেনে রাখবো। এটা গেল সোর্স। এবারে এদের ফিজিক্যাল প্রপার্টিজ বা ভৌত ধর্ম। ফিজিক্যাল প্রপার্টিজ, এক্ষেত্রে আমরা এদেরকে এর আগের গ্রুপ যে আছে 14 তার সঙ্গে তুলনা করব এবং এদের নিজেদের মধ্যে যে তুলনা সেটা করব। 1 নম্বর হচ্ছে রেডিয়াস বা সাইজ, সাইজ বা আকার। এখন গ্রুপ 14 থেকে এদের আকারটা ছোট না বড় সেটা আমরা পর্যায় সারণীতে কি পড়েছি? বাঁদিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় আকার কি হয়? ছোট হয়ে যায়। তাহলে 15 যেহেতু 14 ডান দিকে আছে তাহলে আকার কি হবে? ছোট হবে। তাহলে স্মলার দেন গ্রুপ 14 এলিমেন্টস। আর উপর থেকে নিচে নাইট্রোজেন টু বিসমাথ সাইজ কি হচ্ছে? ইনক্রিজ করছে। এর ব্যাখ্যা এখানে আর আমাদের পড়তে হবে না, এগুলো পর্যায় সারণীতে সব পড়া হয়েছে। কেন বেড়ে যায়? একটা করে কক্ষ বাড়তে থাকে, তার ফলে নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়তে থাকে লাস্ট কক্ষে, তার জন্য সাইজটা ইনক্রিজ করে যাচ্ছে। আচ্ছা, এটা সাইজ হলো। 2 নম্বর হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল। আয়নাইজেশন পোটেনশিয়াল আর এনথালপি, এটা গ্রুপ 14 এর সঙ্গে আমরা যদি তুলনা করি, এখানে একটা ব্যতিক্রম আছে। সাধারণত বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বাড়তে থাকে, সেই হিসাবে এদের বেশি, কিন্তু তা সত্ত্বেও একটু বেশি ইনক্রিজ করে যায়। তার কারণটা কি দেখো? তাহলে এটা হায়ার দেন
higher than group 14. This is due to smaller size and half filled configuration. এই যে পিতে তিনটে আছে, পিতে তিনটে থাকা মানে হাফ ফিল্ড হলো। এই হাফ ফিল্ড কনফিগারেশনের জন্য এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবল, ফলে এখান থেকে ইলেকট্রনকে রিমুভ করা কষ্টকর, তার ফলে বেশি পরিমাণ এনার্জি লাগে। সেই জন্য একটা কারণ হচ্ছে এরা সাইজে ছোট প্লাস হাফ ফিল্ড কনফিগারেশন। হাফ ফিল্ড এখানে স্টেবল কনফিগারেশন কথাটা লিখে দেওয়া যায়। আচ্ছা, এটা গেল আয়নাইজেশন পোটেনশিয়াল, এটা 14 সঙ্গে তুলনা। আর ফ্রম N to Bi কি হবে? IP ডিক্রিজেস। এর ব্যাখ্যা তো আমরা আগেই পড়েছি, উপর থেকে নিচে আকার বেড়ে যায় বলে আয়নাইজেশন পোটেনশিয়ালের মান কমতে থাকে। আয়নাইজেশন পোটেনশিয়াল হলো 3 নম্বর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, যেটা পর্যায় সারণের বাম দিক থেকে ডান দিকে কি হয়? বাড়তে থাকে। তাহলে গ্রেটার দেন group 14 elements are from N to Bi decreases. উপর থেকে নিচে এদের তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। তিনটে ফিজিক্যাল প্রপার্টি আমরা দেখলাম। আচ্ছা, 4 নম্বর প্রপার্টি হচ্ছে মেটালিক or electropositive character। ধাতব বা ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার। দেখো, নাইট্রোজেন, ফসফরাস এরা হচ্ছে নন মেটাল। আর্সেনিক, অ্যান্টিমনি এরা হলো মেটালয়েড। আর বিসমাথ হলো মেটাল। তাহলে নাইট্রোজেন, ফসফরাস হচ্ছে অধাতু, আর্সেনিক, অ্যান্টিমনি হচ্ছে ধাতু কল্প, আর বিসমাথ হলো ধাতু। তার মানে ধাতব অধাতব ধর্ম কমতে কমতে ধাতব ধর্মের দিকে যাচ্ছে। তাহলে মেটালিক প্রপার্টি আমরা যদি বলতে চাই, এমনিতে আমরা যদি গ্রুপ 14 সঙ্গে তুলনা করি, বাদিক থেকে ডান দিকে যত যাব তত অধাতব ধর্ম বাড়বে, ধাতব ধর্ম কমে যাবে। তাহলে এরা লেস ইলেকট্রোপজিটিভ দেন গ্রুপ 14 or মেটালিক প্রপার্টি গ্রুপ 14 এর থেকে কম। আর ফ্রম N to Bi মেটালিক প্রপার্টি ইনক্রিজেস, ধীরে ধীরে বাড়ছে। এটা গেল ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার বা তড়িৎ ধনাত্মক ধর্ম। আচ্ছা, 5 নম্বরে দেখো ক্যাটিনেশন।
ক্যাটিনেশন একটা ধর্ম আমরা কার্বনের ক্ষেত্রে পড়ি সাধারণত, খুব কমন বিষয় কার্বনের ক্যাটিনেশন। তো এখানে যদি আমরা গ্রুপ 15কে 14-র সঙ্গে তুলনায়, 14তে কার্বন আছে, তাহলে 14-র তুলনায় এদের কমই ধরতে হবে, তবে এটা সাধারণ জেনারেলভাবে ধরা হয় না, মৌল হিসেবে তুলনা করা হয়। নাইট্রোজেনের যে ক্যাটিনেশন, নাইট্রোজেনের ক্যাটিনেশন 3টে পর্যন্ত হতে পারে। H(N3) একটা যৌগ আছে, হাইড্রাজয়িক অ্যাসিড, বা N3- যে আয়ন, অ্যাজাইড আয়ন, এখানে 3টে নাইট্রোজেন যুক্ত হতে পারে, তার বেশি হতে পারে। ফসফরাস আবার P4 যেমন হতে পারে, আবার অনেকগুলো P4 একসঙ্গে যুক্ত হতে পারে, পরপর যুক্ত হয়ে ক্যাটিনেশন প্রপার্টি দেখাতে পারে। তো তাহলে নাইট্রোজেনের খুব একটা বেশি হচ্ছে না, ফসফরাসের যদিও বা হচ্ছে, কিন্তু কার্বনের সঙ্গে যদি আমরা তুলনা করি, গ্রুপ 14-র সঙ্গে তুলনা করি, তাহলে লেস দেন গ্রুপ 14। এর কারণটা কি? কারণ যেটা CC bond energy is higher than NN or PP। ক্যাটিনেশন প্রপার্টি দেখাতে গেলে নিজেদের মধ্যে বন্ড তৈরি করতে হবে, এবং সেখানে সিঙ্গেল বন্ড বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই বন্ড এনার্জিটা কার্বন কার্বনেরই বেশি, অর্থাৎ স্টেবিলিটি বেশি, কিন্তু নাইট্রোজেন বা ফসফরাসের যে বন্ড এনার্জি সেটা এর তুলনায় কম। সেই জন্য গ্রুপ 14 অপেক্ষা এদের ক্যাটিনেশন প্রপার্টিটা কম। তো এগুলো যাই হোক ফিজিক্যাল প্রপার্টি গেল। এবারে আমরা দেখব কেমিক্যাল প্রপার্টিজ। নেক্সট তাহলে কেমিক্যাল প্রপার্টিজ। কালি নেক্সট হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। রাসায়নিক ধর্মে প্রথমে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে জারণ অবস্থা, অক্সিডেশন স্টেট। প্রথম কথা হচ্ছে নেগেটিভ অক্সিডেশন স্টেট। দেখো এরা এই যে বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে, তাহলে 3টে যদি নিতে পারে তাহলে অষ্টক পূর্ণ হয়ে যাবে। তার ফলে অনেকেই 3টে ইলেকট্রন নিয়ে -3 জারণ অবস্থা দেখাতে পারে, -3। কিন্তু যেহেতু এদের তড়িৎ ঋণাত্মকতা ধীরে ধীরে কমে যাচ্ছে, ফলে 3টে ইলেকট্রন নিয়ে -3 গঠন করার প্রবণতা কমে যায়। তাহলে টেন্ডেন্সি টু ফর্ম -3 decreases from
Bi। এবং নাইট্রোজেন একমাত্র 3টে ইলেকট্রন গ্রহণ করে N-3 আয়ন তৈরি করতে পারে, N-3 আয়ন, যেটাকে বলা হয় নাইট্রাইড আয়ন। But to some extent ফসফরাস পারে, ফসফাইড। যদিও ফসফরাসের যৌগগুলো সমযোজী যৌগ হয়ে যায়, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা অনেক যৌগ জানি যেগুলো আয়নীয় যৌগ, যেমন ধরো Ca3N2 ক্যালসিয়াম নাইট্রাইড, Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইড। এখানে একটা বিষয় যে আমরা ইলেকট্রন আসক্তি, যেটা ইলেকট্রন আসক্তি থেকে জানি, ফার্স্ট ইলেকট্রন আসক্তি যেটা Ea1, এটা নাইট্রোজেনের ক্ষেত্রে তোমার নেগেটিভ, বা সাধারণভাবে ফার্স্ট ইলেকট্রন আসক্তিটা নেগেটিভ হয়, পরেরগুলো কি হয়, পজিটিভ হয়, Ea3 পজিটিভ। তার মানে প্রথম ইলেকট্রন অ্যাডিশন করাটা সহজ, সেক্ষেত্রে এনার্জি কিছু লিবারেট হয়, কিন্তু সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ, তার মানে সেকেন্ড ইলেকট্রনটা অ্যাডিশন করা সহজ নয়, তখন বিকর্ষণ কাজ করে, থার্ড ইলেকট্রন অ্যাডিশন আরো ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে N-3 আয়নটা কি করে গঠন হয়, কি করে গঠন হতে পারে? এনার্জেটিক্যালি নট ফেভারেবল। Formation of N-3 ion is energetically not favorable. Then how does it form? Or why is it formed? তার কারণ হচ্ছে এই যে যৌগগুলো হাইলি স্টেবল, তাহলে একটা খুব স্থায়ী যৌগ গঠন করার স্বার্থে বা উদ্দেশ্যে তখন এই N-3 আয়নটা গঠন হয়। এটা গঠন করতে হলে একটা স্টেবল যৌগ গঠন করতে হবে, সেই জন্য এটা গঠন হয়। তো যাই হোক, এটা হলো নেগেটিভ অক্সিডেশন স্টেট। তবে নাইট্রোজেন কিন্তু এছাড়াও আরো কিছু নেগেটিভ অক্সিডেশন স্টেট দেখাতে পারে। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা NH2OH যে যৌগ, এখানে নাইট্রোজেনের -1, N2H4 যে যৌগ, এখানে নাইট্রোজেনের -2, এই দুটো জারণ সংখ্যা দেখাতে পারে। ফসফরাসের P2H4 যৌগ আছে, -2 জারণ সংখ্যা দেখাতে পারে, কিন্তু বাকি অন্যান্য মৌল এই ধরনের জারণ অবস্থা দেখায় না। এটা গেল নেগেটিভ অক্সিডেশন স্টেট। এবার দেখো পজিটিভ অক্সিডেশন স্টেট, এদের দুটো হতে পারে, একটা +3 আর একটা +5। সবার +3 আর +5 অক্সিডেশন স্টেট দেখায়। এবার স্টেবিলিটি of +3 increases from N to Bi, আর স্টেবিলিটি of +5 decreases from N to Bi। অর্থাৎ যত আমরা উপর থেকে নিচের দিকে যাব, +5 এর স্টেবিলিটি কমতে থাকবে, +3 এর স্টেবিলিটি বাড়তে থাকবে। এটা কেন হয়? দেখ এখানে তাহলে কাজ করছে যেটা ইনার্ট পেয়ার এফেক্ট। এখানে নিচে লিখে দাও, রিজন হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট, নিষ্ক্রিয় জোড় প্রভাব। এটা তোমরা ক্লাস 11-এ পড়েছো, যে আমরা উপর থেকে যখন নিচের দিকে যাচ্ছি, এই যে S ইলেকট্রনগুলো 6s
5s 4s 3s 2s এস ইলেকট্রনগুলো বন্ধনে সহজে আর অংশগ্রহণ করতে চায় না। কেন? কারণ যত আমরা নিচের দিকে নামছি এই এস ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দিয়ে খুব দৃঢ়ভাবে আকৃষ্ট হয়। তাদের বর্ধিত উৎকেন্দ্রিকতার জন্য বা এক্সেন্ট্রিসিটি বেড়ে যায়। যত মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা এস অরবিটালগুলো এমনিতেই তো আমরা জানি এইরকম শেপ, এইরকম একটা ছবি ছিল, মনে করো যে 4s 4p 4d 4f, এই যে চারটে অরবিটাল, তাদের একটা চিত্র এরকম ছিল না? এইরকম ছিল, এটা নিউক্লিয়াস ধর। সব থেকে যেটা ইলিপ্টিক্যাল সেটা হচ্ছে 4s, তার মানে এস গুলো হচ্ছে ইলিপ্টিক্যাল, উপবৃত্তাকার। এবার এস এর মুখ্য কোয়ান্টাম সংখ্যা যত বৃদ্ধি পাবে আরো বেশি ইলিপ্টিক্যাল হবে, আর ইলিপ্টিক্যাল যত হবে তার পেনেট্রেশন পাওয়ার বা নিউক্লিয়াসের কাছাকাছি যাওয়ার ক্ষমতা বেশি হবে। তো যদি নিউক্লিয়াসের কাছাকাছি যেতে পারে তাহলে এতে যে ইলেকট্রনগুলো থাকবে এই নিউক্লিয়াস দিয়ে তীব্রভাবে আকৃষ্ট হবে, ফলে বন্ধনে অংশগ্রহণ করানোর প্রবণতা কমে যাবে। সেটাই হয় অ্যান্টিমনি বিসমাথের ক্ষেত্রে। 5s এর থেকে 6s এর নিষ্ক্রিয়তা আরো বেশি, তারপরে এই দুটো ইলেকট্রন সহজে বিক্রিয়া অংশগ্রহণ করাতে চায় না, শুধু এইটা দিয়ে বিক্রিয়া করে। তার মানে +3 অবস্থাটা এখানে আসে, +5টা সহজে আসে না। কিন্তু প্রথমের দিকে এই প্রভাবটা অত থাকে না, সেজন্য প্রথমের দিকে 5টা ইলেকট্রন দিয়ে বন্ধন করতে পারে। তো সেই কারণে বলা হয় যেটা যে Sb5 is more stable than Bi5, আবার Sb3 is less stable than Bi3। অর্থাৎ Bi এর +5 স্টেটটা স্থায়িত্ব কম Sb +5 এর থেকে, কিন্তু Bi এর +3 স্থায়িত্বটা Sb +3 স্থায়িত্ব অপেক্ষা বেশি। এর ফলে কি হয়? এর ফলে হয় এটা Bi5 compounds are oxidizing agents। Bi এর +5 স্টেটে যে যৌগগুলো আছে তারা জারক দ্রব্য হবে। কেন? কারণ Bi+5 থেকে Bi+3 তে চলে আসবে, নিজে বিজারিত হবে, অপরকে জারিত করবে, এই জন্য অক্সিডাইজিং এজেন্ট। তুমি যদি এরকম ধরনের একটা বিক্রিয়া ঘটাও Sb+3 প্লাস Bi+5, তাহলে এটা হয়ে যাবে Sb+5 প্লাস Bi+3। উল্টোটা কিন্তু হবে না, এই দিকটা হবে না, এই দিকটা হবে। যেহেতু Bi+3 স্থায়িত্ব বেশি, Sb+5 এর স্থায়িত্ব বেশি তুলনামূলকভাবে। তাহলে পজিটিভ অক্সিডেশন স্টেট আমরা পেলাম +3 আর +5। 5টা ইলেকট্রন যখন বন্ধনে অংশগ্রহণ করছে তখন +5, আর যখন শুধু পি এর ইলেকট্রন গুলো ইউজ হচ্ছে তখন +3। আর যত নিচের দিকে যাওয়া যাবে পি এর ইলেকট্রন দিয়েই বন্ধন করার প্রবণতা বাড়ে, এস ইলেকট্রন সহজে দিতে চায় না। এবার নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন shows -3 to +5 oxidation state। -3 মানে অ্যামোনিয়া, -2 আমি দেখালাম N2H4, -1 দেখালাম NH2OH, 0 হচ্ছে নাইট্রোজেন, +1 হচ্ছে N নাইট্রাস অক্সাইড, +2 হচ্ছে নাইট্রিক অক্সাইড,
+3 হলো নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, +4 হলো NO2 or N2O4 আর +5 হলো N2O5। তার মানে -3 থেকে +5 সমস্ত জারণ সংখ্যার যৌগ নাইট্রোজেনের ক্ষেত্রে পাওয়া যায়, যেটা অন্য আর কারো ক্ষেত্রে পাওয়া যায় না। নাইট্রোজেন এখানে লিখে রাখো exceptionally shows -3 to 5 all oxidation state। এর কারণটা কি? কারণটা হলো এর স্মল সাইজ। রিজন হচ্ছে 1 নম্বর স্মল সাইজ, 2 নম্বর হাই ইলেকট্রোনেগেটিভিটি আর 3 নম্বর হলো greater tendency to form p-pi bond। পাই বন্ড গঠনের প্রবণতা নাইট্রোজেনের বেশি অন্যান্য মৌলের তুলনায়, সেটা স্মল সাইজ আর হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য। এই তিনটে কারণে এই সব রকমের জারণ সংখ্যা দেখা যাচ্ছে। এখানে অক্সিজেনের সঙ্গে কোথাও ডাবল বন্ড করেছে, পাই বন্ড গঠন করেছে, যেটা অন্যরা পারে না। তাহলে অক্সিডেশন স্টেট ব্যাপারটা হলো, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর দেখো কোভ্যালেন্সি বা সমযোজ্যতা। সমযোজ্যতার যেটা আধুনিক সংজ্ঞা, নাম্বার অফ unpaired electrons in the outermost shell is the covalency। সর্ববহিস্থ কক্ষে বিজোড় ইলেকট্রনের সংখ্যাই হচ্ছে সমযোজ্যতা। এখন আমরা যে ইলেকট্রন বিন্যাসটা এদের দেখলাম, গ্রুপ 15 এর ক্ষেত্রে আমরা দেখছি NS2NP3, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে NS2NP3, NS এ একটা ঘর, 2টো ইলেকট্রন আছে, আর NP তে 3টে ঘর, 3টে ইলেকট্রন এইভাবে আছে। তাহলে বিজোড় ইলেকট্রন কটা? 3টে বিজোড় ইলেকট্রন। সুতরাং এদের 3 কোভ্যালেন্সি একটা হয় সবারই। এইবার যাদের ধরো ডি অরবিটাল আছে, তাদের ক্ষেত্রে কি হয়? বিক্রিয়া করার সময় এনার্জি অ্যাবজর্ব করে এখান থেকে একটা ইলেকট্রনকে এখানে প্রমোট করতে পারে। এটা NS, এটা NP, এটা হলো তোমার N-1, এটা D ধর, এটা S, এটা P, এটা D। S থেকে D তে ইলেকট্রনকে প্রমোট করতে পারে, তাহলে সেখানে বিজোড় ইলেকট্রন 5টা হয়ে যাবে। 5টা হওয়া মানে 5 সমযোজ্যতা হতে পারে। এবার except nitrogen all show up to 6 covalence। নাইট্রোজেনের কেন হচ্ছে না? নাইট্রোজেন অ্যাবসেন্স অফ ডি অরবিটাল। নাইট্রোজেনের ক্ষেত্রে অ্যাবসেন্স অফ ডি অরবিটালের জন্য নাইট্রোজেনের কোভ্যালেন্সি 3 এর বেশি হয় না। নাইট্রোজেন cannot show pentavalency।
নাইট্রোজেনের তো দুটো কক্ষ, 7টা ইলেকট্রন, 2 আর 5। এই যে এটা লাস্ট কক্ষ যেটা, এটা দ্বিতীয় কক্ষের ম্যাক্সিমাম ক্যাপাসিটি 8। তাহলে এই যদি 3টে বন্ড করে, 3টে বন্ড যদি করে, আর একটা এই দুটো ইলেকট্রন থেকে যাচ্ছে, 2 2 4 2 6 2 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, আর বন্ড করার সুযোগ নেই। কিন্তু ফসফরাস বা পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে ডি অরবিটাল থাকার কারণে এরা এদের অষ্টক সম্প্রসারণ করতে পারে, অর্থাৎ 8টার বেশি ইলেকট্রন নিতে পারে। তাই ফসফরাসের ক্ষেত্রে পেন্টাভ্যালেন্সি দেখা যায়, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে দেখা যায় না। একটা কোশ্চেন এরকম দেওয়া হয়, PCl5 exists but NCl5 does not. Explain. অর্থাৎ PCl5 এর অস্তিত্ব আছে কিন্তু NCl5 এর অস্তিত্ব নেই, কেন ব্যাখ্যা করো। তার মানেই তাই যে ফসফরাসের 5 সমযোজ্যতা হতে পারে কিন্তু নাইট্রোজেনের হয় না কেন, এটা একটা প্রশ্ন অনেক সময় দেওয়া হয়। তাহলে আমরা দুটো প্রপার্টি পড়লাম রাসায়নিক ধর্ম, একটা হলো জারণ অবস্থা আর একটা হলো সমযোজ্যতা। নেক্সট টপিক দেখো, হাইড্রাইডস অফ গ্রুপ 15 এলিমেন্টস, অর্থাৎ হাইড্রোজেনের সঙ্গে এদের কি যৌগ গঠন হয়। তো দেখা গেছে যেটা এরা প্রত্যেকেই জেনারেল ফর্মুলা অফ হাইড্রাইড হচ্ছে EH3। ই হচ্ছে গ্রুপ 15 এলিমেন্টস। অর্থাৎ ই যখন নাইট্রোজেন এটা অ্যামোনিয়াম, ই যখন ফসফরাস এটা ফসফিন, ই যখন আর্সেনিক এটা আর্সাইন ইত্যাদি। এইভাবে প্রত্যেকেই EH3 ফর্মুলা যুক্ত হাইড্রাইড গঠন করে। এখন এটা দেখো প্রিপারেশন, যদিও প্রিপারেশন করা লাগে না, আমরা ম্যাগনেসিয়াম নাইট্রাইট এর সঙ্গে জল মিশিয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া তৈরি করতে পারি। অর্থাৎ নাইট্রোজেনের যে হাইড্রাইড অ্যামোনিয়া সেটাকে আমরা এইভাবে প্রস্তুত করতে পারি। আবার ক্যালসিয়াম ফসফাইড প্লাস জল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ফসফিন, ফসফরাসের হাইড্রাইডকে একই নিয়মে প্রস্তুত করা যায়। প্রস্তুত পদ্ধতির মধ্যে মিল আছে। যাই হোক, প্রস্তুতি আমাদের খুব বেশি লাগে না, জাস্ট দুটো আমি দেখিয়ে দিলাম, এই দুটো সমীকরণ জেনে রাখবেন। এখন এদের স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচার হচ্ছে পিরামিডাল ইন শেপ। অর্থাৎ মাঝখানে ই, একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, আর এই একটা লোন পেয়ার। গঠন তোমরা যেমন হাইব্রিডাইজেশন করে করো সেইভাবেই করতে পারবে। এখানে ই এর সংকরায়ন হচ্ছে sp3। sp3 সংকরণে যদি একটা লোন পেয়ার থাকে তাহলে শেপটা হয়ে যাবে পিরামিডাল। এখন বন্ড অ্যাঙ্গেল কি হবে? বন্ড অ্যাঙ্গেল আমরা এটা জানি যে একটা সুষম চতুস্তলক হলে সেখানে যদি লোন পেয়ার না থাকে তাহলে 109 ডিগ্রি 28 মিনিট হয়, কিন্তু এখানে তো একটা লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের বিকর্ষণ বেশি কার তুলনায়, বন্ড পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের তুলনায়, তাহলে এখানে অ্যাঙ্গেল 109 থেকে কমে যায়। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে ওজন 107 হয়ে যায়। তো যাই হোক, আমরা যদি বন্ড অ্যাঙ্গেল তুলনা করি, NH3 গ্রেটার দ্যান হবে PH3 গ্রেটার দ্যান ASH3 গ্রেটার দ্যান এই। ব্যাখ্যাটা কি?
এটা ভেসপার তত্ত্ব থেকে ব্যাখ্যা করতে হবে যে যত তোমার কেন্দ্রীয় পরমাণু তড়িৎ-ঋণাত্মকতা বেশি হবে, তত এই বন্ড পেয়ার গুলো কেন্দ্রীয় পরমাণুর দিকে যাবে। তাতে করে এর বিকর্ষণ হলে অ্যাঙ্গেল কিছুটা কমবে বটে, কিন্তু এদের আবার বিকর্ষণে অ্যাঙ্গেল হ্রাস পাওয়া কিছুটা কমে যাবে। কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতা হিসেবে আর নাইট্রোজেন সবচেয়ে বেশি, তারপরে অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ড পেয়ার গুলো কাছাকাছি আসে, এদের মধ্যে একটা বিকর্ষণ আছে। তাহলে এই বিকর্ষণ যদিও বেশি, কিন্তু এদের বিকর্ষণের কারণে বন্ড অ্যাঙ্গেলটা 109 থেকে মাত্র 2 ডিগ্রি কমছে, কমে এটা 107 হয়ে যাচ্ছে, 107 ডিগ্রি 28 মিনিট। কিন্তু বাকিদেরকে যত তুমি এদিক থেকে এদিকে যাবে, এই ইলেকট্রন বন্ড পেয়ার গুলো এই দূরে সরে যাবে, বিকর্ষণ কমে যাবে, তখন এর বিকর্ষণের অ্যাঙ্গেলটা বেশি করে রিডিউস হয়ে যাবে। এটা গেল এদের স্ট্রাকচারের ব্যাপার। এখন এদের প্রপার্টিজ, প্রপার্টিজের মধ্যে 1 নম্বর হচ্ছে বেসিক প্রপার্টি। বেসিক প্রপার্টি এরা কিন্তু প্রত্যেকেই ক্ষার। এই যে লোন পেয়ারটা আছে, লোন পেয়ারটা একটা H+ কে দান করতে পারে EH4+ গঠন করলো, তাহলে এটা হচ্ছে লুইস বেস। যারা ইলেকট্রন জোট দান করে বা করতে পারে তাদেরকে আমরা কি বলি? লুইস ক্ষার বলি। তাহলে এই হাইড্রাইড গুলো লোন পেয়ার দান করতে পারে বলে এটা ক্ষার। এখন ক্ষারীয়তার চরিত্র, অর্ডারটা কি হবে? বেসিসিটি অর্ডার সবাই কি সমান হবে? সবাই কি সমান সাবলীলতার সঙ্গে লোন পেয়ার দান করতে পারবে? না, তা পারবে না। সবচেয়ে ভালো দান করতে পারে অ্যামোনিয়া, তারপরে ফসফিন, তারপরে আর্সেন, তারপরে স্ট্রিবাইন, তারপরে বিসমুথাইন। কারণটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কমে যাওয়া। আগেই বলেছি যে এই কেন্দ্রীয় পরমাণু যেটা ই আছে, ই এর তড়িৎ-ঋণাত্মকতা যত বাড়ছে তত বন্ড পেয়ার গুলো এর কাছে চলে যাচ্ছে, তাহলে এর সঙ্গে এর একটা বিকর্ষণ হবে, তাতে করে এটা দান করা সহজ হয়ে যাবে। তো নাইট্রোজেনের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এই বন্ড পেয়ারের সঙ্গে লোন পেয়ারের বিকর্ষণ বেশি হওয়ার ফলে এটাকে দান করা সহজ হয়ে যায়। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা এরকম হতে পারে, বইতে যেটা দেওয়া আছে, যত ইয়ের আকারটা বাড়ে, নাইট্রোজেন থেকে বিসমাথ পর্যন্ত ইয়ের আকার যত বাড়তে থাকে, এই লোন পেয়ার তত বেশি আয়তন নিয়ে থাকে। বেশি আয়তন মানে ঘনত্ব কমে যাচ্ছে। ঘনত্ব কমে গেলে তখন এর প্রতি এর আকর্ষণ বেড়ে যায়, তার ফলে এটাকে আর সহজে দান করতে চায় না। আর যত ছোট আয়তনে থাকবে, বিকর্ষণ বেশি হওয়ার কারণে এটাকে সহজে দান করতে চাই। তাহলে বেসিসিটি অর্ডার আমরা এইভাবে ব্যাখ্যা করলাম। 2 নম্বর হচ্ছে থার্মাল স্টেবিলিটি, তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব নির্ভর করবে, it depends on the strength of EH bond, অর্থাৎ গ্রুপ 15 এলিমেন্টস এর সঙ্গে হাইড্রোজেনের যে বন্ধন এখানে আছে, এই বন্ধনের স্ট্রেংথের উপর এদের তাপীয় স্থায়িত্ব নির্ভর করবে। যদি এটা বন্ধন শক্তিটা বেশি হয়, তাহলে সহজে ভাঙবে না, তাহলে তাপীয় স্থায়িত্ব কি হবে? বেশি হবে। আর যদি বন্ধনটা সহজে ভেঙে যায়, তাহলে এটা তাপীয় স্থায়িত্ব কম হবে। এখন বন্ধন শক্তিটা নির্ভর করে আকারের উপর। এইচ তো সবার ক্ষেত্রে কমন, ই এর আকার যত বাড়বে, বন্ধন দৈর্ঘ্য বাড়বে, বন্ধনের স্থায়িত্ব কমে যাবে। সুতরাং স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটি যেটা NH3
greater than pH3 greater than ASH3 greater than SBH3 greater than BiH3. 3 নম্বর reducing property, এটা এই বন্ড থেকেই হবে। এদের যে বিজারণ ক্ষমতাটা সেটা কিসের মাধ্যমে? এই এইচ বন্ড ভাঙবে, হাইড্রোজেন বেরোবে, সে হাইড্রোজেন দিয়ে অপরকে বিজারিত করবে। তাহলে বন্ড যার সহজে ভেঙে যাবে তার ক্ষেত্রে হাইড্রোজেন নির্গমনটা সহজ হবে, বিজারণ প্রক্রিয়া সহজ হবে। এখন আমরা জানি যে সবচেয়ে বন্ড তাড়াতাড়ি ভাঙবে কার? এটা। তাহলে রিডিউসিং প্রপার্টি হবে BiH3 গ্রেটার দ্যান SbH3 গ্রেটার দ্যান ASH3 গ্রেটার দ্যান pH3 গ্রেটার দ্যান NH3। সব কথাগুলো বোর্ডে লেখা সম্ভব নয়, আমি বলে দিচ্ছি, বুঝে নাও, বইতে পড়লে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, রিডিউসিং প্রপার্টি হয়ে গেল। এরপর 4 নম্বর হচ্ছে বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক মানে এই হাইড্রাইড গুলো, অ্যামোনিয়া বলো, ফসফিন বলো, এদেরকে যদি আমরা তরল অবস্থায় নিয়ে আসি, তারপরে তরল থেকে আবার বাষ্পীভূত করতে চাই, তাহলে কার ক্ষেত্রে কত টেম্পারেচার লাগবে? তো এখানে অণুর সঙ্গে অণুর যে আকর্ষণ সেটার উপর নির্ভর করছে। অণুর সঙ্গে অণুর আকর্ষণ, তরল থেকে যখন আমি বাষ্পীভূত করব, এটা যে বাষ্পীভূত হবে নির্ভর করছে অণুগুলোর মধ্যে আকর্ষণ কার বেশি আছে। এই আকর্ষণ বিভিন্ন রকমের হয়, তোমরা গ্যাসের চ্যাপ্টারে পড়েছো। একটা যেমন হয় ডাইপোল ডাইপোল, আবার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আছে, হাইড্রোজেন বন্ধন আছে ইত্যাদি। তো এখানে যেটা অর্ডার আমাদের সেটা হলো BiH3 গ্রেটার দেন SbH3 গ্রেটার দেন NH3 গ্রেটার দেন pH3 গ্রেটার দেন ASH3 গ্রেটার দেন pH। এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে, একটা হচ্ছে ফর্মস H বন্ড, আর এটা হচ্ছে হাইয়েস্ট মলিকিউলার ওয়েট। আকর্ষণ বলটা বিভিন্ন রকমের হয়, আমি আগে বলেছি। একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, অণুর সঙ্গে অণুর, যেটা তার মধ্যে 3টে বল থাকে। একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, একটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোলের সঙ্গে ডাইপোল, আর একটা ডাইপোল ডাইপোল। এইগুলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এই আকর্ষণ বলটা আণবিক ওজনের উপর নির্ভরশীল। যত আণবিক ওজন বাড়বে বা সারফেস এরিয়া যত বেড়ে যাবে, তত তার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেড়ে যাবে। আর একটা আকর্ষণ হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। অ্যামোনিয়াতে একমাত্র হাইড্রোজেন বন্ধন হয়, বাকি কারোর হাইড্রোজেন বন্ধন হয় না। তো তাহলে হাইড্রোজেন বন্ধন হলে অণুর মধ্যে আকর্ষণ বাড়ে, আবার আণবিক ওজন বাড়লে অণুর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বাড়ে। তাহলে আলটিমেট কি হবে সেটা দেখা যাচ্ছে যে এখানে মলিকিউলার ওয়েটটা প্রাধান্য বিস্তার করছে হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে এই 3 জনের জন্য। এই জন্য এরা এখানে অর্ডারটা এরকম হলো। কিন্তু এদের ক্ষেত্রে যেহেতু আণবিক ওজন খুব বেশি তফাৎ নেই এর সঙ্গে, ফলে এখানে হাইড্রোজেন বন্ধনটা প্রাধান্য বিস্তার করছে। দুটো ফ্যাক্টর আছে, একটা অপরটাকে ওভারকাম করছে, সেটা কিন্তু সব ক্ষেত্রে নয়। এই দুজনের ক্ষেত্রে আণবিক ওজনটা এর থেকে অনেকটা বেশি বলে হাইড্রোজেন বন্ধন এর উপর প্রভাব বিস্তার করতে পারছে না, আর এদের দুজনের আণবিক ওজন এর তুলনায় অল্প বেশি বলে হাইড্রোজেন বন্ধন এখানে প্রভাব বিস্তার করছে। তাহলে বয়লিং পয়েন্ট হয়ে গেল। তাহলে হাইড্রাইডের এই ধর্মগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, এরপর অক্সাইডস। অক্সাইডস অফ গ্রুপ 15 এলিমেন্টস। দেখো এরা গ্রুপ 15
elements form two types of oxide. একটা হচ্ছে ট্রাইঅক্সাইড, যার সাধারণ ফর্মুলা E2O3, আর একটা হচ্ছে পেন্টক্সাইড, যার সাধারণ ফর্মুলা E2O5। তবে বিসমাথের ক্ষেত্রে যেহেতু +5, এখানে +3 অক্সিডেশন স্টেট আছে, এখানে +5 আছে। বিসমাথের ক্ষেত্রে আমরা বলেছি +5 অক্সিডেশন স্টেটের স্থায়িত্ব কম, ফলে বিসমাথ একমাত্র BiF5 যৌগটা গঠন করে +5 স্টেটে। সেটা ডিউ টু দ্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন অ্যাটম, ওর জারণ ক্ষমতা বেশি বলে বিসমাথকে +5 স্টেটে নিয়ে চলে যেতে পারে, কিন্তু অন্যান্য মৌল এটা পারে না। সুতরাং বিসমাথের ক্ষেত্রে পেন্টক্সাইডটা পাওয়া যাবে না, কিন্তু বাকিদের ক্ষেত্রে পাওয়া যাবে। এনিওয়ে, এখন এই অক্সাইডগুলোর ক্ষেত্রে আমরা শুধু একটা বিষয় জানবো, এদের অ্যাসিডিক ক্যারেক্টার, এছাড়া আর কিছু জানা নেই। অ্যাসিডিটি অর্ডার। এমনিতে আমরা জানি যে অধাতুর অক্সাইডগুলো আম্লিক হয় আর ধাতুর অক্সাইডগুলো ক্ষারীয় হয়। তো নাইট্রোজেন থেকে বিসমাথ পর্যন্ত ধাতব চরিত্র তো বাড়তে থাকে, তাহলে অক্সাইডের আম্লিক চরিত্র কমতে থাকবে। তারপরে যদি E2O3টা দেখি, E2O3, তাহলে N2O3 এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি, তারপরে P4O6, এটা আবার P2O3 লেখা হয় না, এটা ডাইমার হিসেবে থাকে, S4O6, তারপরে Sb4O6 গ্রেটার দেন Bi2O3, এটা ডাইমার হিসেবে থাকে না, এগুলো ডাইমার হিসেবে থাকে, ডাইমার স্ট্রেংথের জন্য। যাই হোক, আর E2O5 যেটা, N2O5 একই অর্ডার হবে, P2O5 বা P4O10, S4O10, Sb4O10। অর্থাৎ যত তড়িদাত্মকতা কমছে, আম্লিকতা কমে যাচ্ছে। আর among oxides of nitrogen,